আসসালামু আলাইকুম এভরিওয়ান। তুমি যদি পর্যায় সারণী থেকে হাতে গোনা মাত্র 10টা বোর্ডে আসা সৃজনশীল প্রশ্ন সলভ করতে পারো, তুমি তোমার পরীক্ষাতে অনায়াসে এখান থেকে 100% কমন পাবাই পাবা। এমন না যে হুবাহু বোর্ড প্রশ্ন যা গগ হয়ে তুলে দিবে, না এমনটা না। এই বোর্ড প্রশ্নগুলো সলভ করলে এখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে এই জায়গাগুলো থেকে আসলে বোর্ড পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবা। সো চলো শুরু করি। প্রথমে যদি আমি বলি যে পর্যায় সারণী থেকে যদি আমি কথা বলি, প্রথম বোর্ড প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালের একটা প্রশ্ন। মনে রাখবা, পর্যায় সারণী থেকে বরাবর যেই কাজটা করে সেটা হচ্ছে বক্স দিয়ে দেয়, দিয়ে বলে এখানে গ্রুপ নির্ণয় করো। না নির্ণয় করতে বললেও তোমাকে বক্স থেকে মৌলটার অবস্থান নির্ণয় করে বিভিন্ন বিক্রিয়া করতে হয়। সো দেখো এই যে কোশ্চেনটা দেখতেছো ঢাকা বোর্ড 2025 সালের, এখানে কিন্তু গ নাম্বার প্রশ্নটা কিন্তু 4 নাম্বার চ্যাপ্টারের না, এটা 3 নাম্বার চ্যাপ্টারের, অথবা তুমি এটা 6 নাম্বার চ্যাপ্টারের বলতে পারো। মানে এটা অন্য চ্যাপ্টারের সাথে মিক্স করে দিয়েছে, তোমার বার নাও দিতে পারে। সো এই চ্যাপ্টার থেকে কোন নাম্বার প্রশ্নটা এসেছে? ঘ নাম্বারটা। এখানে দেখো বলেছে এক্স ওয়াই জেড তিনটি মৌলের ইলেকট্রন আসক্তির ক্রম নির্ণয় করো। তার মানে তোমাকে এখানে আগে আইডেন্টিফাই করতে হবে এক্স কি, ওয়াই কি, জেড কি। এখানে পারমাণবিক সংখ্যা দিয়ে রয়েছে 8, মানে তো জানো পারমাণবিক সংখ্যা অক্সিজেন, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ফসফরাস। ইলেকট্রন আসক্তি যদি পড়াশোনা ভালো করে থাকে, এটা খুব ইজি একটা প্রশ্ন ছিল। বাম থেকে ডানে গেলে কি হয়? বাড়ে কিনা কমে? বাড়ে। উপর থেকে নিচে গেলে কমে। কেন কমে, কেন বাড়ে, ইলেকট্রন আসক্তির ব্যাপারগুলো কি, সব ব্যাখ্যা করতে হবে। সো এইখান থেকে তুমি ঢাকা বোর্ড 25 সালে বোর্ড প্রশ্নটা দেখলে খেয়াল করবা যে ঘ নাম্বার প্রশ্নটাই একমাত্র প্রশ্ন যেটা পর্যায় সারণী থেকে দিয়ে দেওয়া হয়েছে, বাকিগুলো কিন্তু দেওয়া হয়নি। দেখো বাকিগুলো দেয়া হয়নি বলতে হয়তো বা ক খ না না, বাকিগুলো দেয়া নেই। দেখো রাজশাহী বোর্ড 2025 সাল যেমন এখানে বক্স করে দিতে পারে, ঠিক একইভাবে আরেকটা কাজ করতে পারে। দেখো নিচে এখানের মধ্যে পারমাণবিক সংখ্যা দেখো দেয়া রয়েছে 4, তারপরে 22, তারপরে 24, তারপরে হচ্ছে 29। কেমন? সো এই যে 4টা পারমাণবিক সংখ্যা দেয়া রয়েছে, এখান থেকে তুমি মৌলগুলো অনায়াসে ধরতে পারবা। দেখো প্রথমে কি বলেছে, এক্স এবং ওয়াই, এই যে দুইটা মৌল রয়েছে, এক্স কোথায়? এক্স হচ্ছে 4 এবং ওয়াই হচ্ছে এইটা। কি বলেছে? ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় সারণীতে অবস্থান। শুনো, এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশ্নই হচ্ছে মৌলটার অবস্থান নির্ণয়, অর্থাৎ এটা পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে অবস্থান করতেছে, এই মৌলটা পর্যায় সারণীর কত নম্বর পর্যায়ে অবস্থান করতেছে। এটা একদম খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এমসিকিউ না, এমসিকিউ, সিকিউ, শর্ট কোশ্চেন সবকিছুর জন্য খুব গুরুত্বপূর্ণ। সুতরাং এই প্রশ্নটা তোমাদের এই চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ। তার পরবর্তী উদ্দীপকের ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। দেখো ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস কিন্তু এই চ্যাপ্টারের পড়াশোনা না বললেই চলে, এটা তৃতীয় চ্যাপ্টার থেকে আসে। কপার এবং স্বাভাবিকভাবে ক্রোমিয়াম, এই দুইটা মৌলের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস হয়। কপার এবং ক্রোমিয়াম, এই যে 24 হচ্ছে কি, 24 হচ্ছে ক্রোমিয়াম, 29 হচ্ছে কপার। এই যে দুইটা মৌলের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস হচ্ছে, এটা খুব ভালো করে পড়তে হবে। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন নীতি মেনে চলতেছে না, কেন স্থিতিশীলতা, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদিও বা এই কোশ্চেনটা আগের চ্যাপ্টারের, বাট এই অধ্যায়ের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মানে মিক্স করে দেওয়ার জন্য। হ্যাঁ, তার পরবর্তীতে আসো বরিশাল বোর্ড 2025 সালের প্রশ্নে আসো। এখানের মধ্যে সেম একইভাবে দেখো পারমাণবিক সংখ্যা দেখো নিচে দিয়ে দিয়েছে, এই যে দেখো, এবং দেখো প্রতীকী অর্থ প্রচলিত নয়, এই যে দেখো পর্যায় সারণীতে জেড এর অবস্থান নির্ণয়। দেখো আমরা স্বাভাবিকভাবে না সবসময় মৌলগুলোর অবস্থান নির্ণয় করা শিখি জিঙ্ক পর্যন্ত, অর্থাৎ 30 পর্যন্ত, কিন্তু 30-এর পরবর্তীতেও এই যে দেখো জেড দিয়ে এখানের মধ্যে কত দিয়েছে বলো তো? 35। এগুলো কিন্তু একটু শিখতে হবে। এছাড়াও এক্স দিয়ে বলতে পারে 47। সো এরকম কিন্তু একটু ইলেকট্রন বিন্যাস শিখতে হবে ভাইয়া। যদি তোমাকে জিঙ্কের বাইরে দিয়ে দেয়, সিলভার দিতে পারে, মনে রাখবা সিলভার দিতে পারে, খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক আসে পরীক্ষায়। সিলভারও কিন্তু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। কেমন? 3টা মৌল ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে, একটা হচ্ছে ক্রোমিয়াম, আর একটা হচ্ছে কপার, আর একটা হচ্ছে সিলভার। এই 3টার নাম খুব ভালো করে মনে রাখবা। সো সিলভার 47, এটাও পরীক্ষায় আসতে পারে, এটা একটু ভালো করে মনে রাখবা, অথবা 53ও চলে আসতে পারে। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এছাড়া দেখো এক্স ওয়াই জেড মৌল পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থান করে কিনা, খুবই সহজ প্রশ্ন। গতে যা জিজ্ঞেস করেছে, ঘতে একই প্রশ্ন জিজ্ঞেস করেছে ভাইয়া। গ ঘ এখানের মধ্যে কোনো পার্থক্য নেই। গ এর মধ্যে বলছে জেড এর অবস্থান নির্ণয় করো, ঘতে বলছে সৌর পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থান কিনা যথাযথ সমীকরণ। যথাযথ সমীকরণ মানে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে ব্যাখ্যা করবা, একই প্রশ্ন। সো এই অধ্যায় থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখতে পারলাম। এর পরবর্তীতে দেখো সিলেট বোর্ড 2025 সালে প্রশ্ন এসেছিল। এই যে দেখো পারমাণবিক সংখ্যা দিয়ে দিয়েছে, বলেছে উদ্দীপকে উল্লেখিত ই মৌলটির ইলেকট্রন বিন্যাস লিখে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। ই মৌল কোনটা? ই হচ্ছে এই যে দেখো কপার।
কপারের অবস্থান আমি বারবার বলতেছি, কপার আর ক্রোমিয়াম বইয়ে দেয়া রয়েছে, যেটা একটু বাইরে সেটা হচ্ছে সিলভার, এটা একটু শিখে রাখবা। এই তিনটা খুবই ইম্পর্টেন্ট, তিনটির ইলেকট্রন আসক্তি খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে ইলেকট্রন আসক্তি। দেখো পর্যায়বৃত্ত ধর্মতে অনেকগুলো ধর্মই দেওয়া রয়েছে, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এরকম 5-6টা ধর্ম দেওয়া রয়েছে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইলেকট্রন আসক্তি আর একটা হচ্ছে আয়নীকরণ শক্তি। এই দুইটা মাস্ট বি ভালো করে পড়বা, ইলেকট্রন আসক্তি আর একটা হচ্ছে আয়নীকরণ শক্তি। একটা ইলেকট্রন বের করার জন্য শক্তি আর একটা ইলেকট্রন গ্রহণ করার জন্য শক্তি। সো এই দুইটা শক্তি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমার জন্য। হ্যাঁ আকারও আসে মোটামুটি। তার পরবর্তীতে দেখো এই যে দেখো উদ্দীপকের পর্যায় সারণীতে আকারের ক্রম, এই যে এভাবে যদি দেয় পি মানে কি পারমাণবিক সংখ্যা, এইভাবে ধরতে হবে। বি এই যে দেখো আর, তারপর এই যে এক্স ওয়াই জেড, এখানে বুঝাই যাচ্ছে 4 মানে হচ্ছে এখানে বেরিলিয়াম, তারপর হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে এখানে ক্যালসিয়াম, বেরিলিয়ামের পর কি বোরন, তারপর কার্বন, নাইট্রোজেন, না কার্বন নাইট্রোজেন না, এখানের মধ্যে এই যে দেখো এখানের মধ্যে একটা বক্স মানে একটা বক্স না, এখানে অনেকগুলো বক্স থাকতে পারে। কিভাবে বুঝছি, ফ্লোরিন, এই যে দেখো ফ্লোরিনের পর নিয়ন হয়, কিন্তু ফ্লোরিনের আগে কি হয় বলতো অক্সিজেন, তার পরবর্তী তার আগে কি হয় বলতো অক্সিজেনের আগে নাইট্রোজেন, তার আগে কি হয় কার্বন। হ্যাঁ বেরিলিয়াম, বোরন, এই যে তারপরে হচ্ছে বোরন, তার মানে এই যে বেরিলিয়ামের পরের সিরিয়াল এটা, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। সো এইভাবে মৌলগুলো কিন্তু বের করতে হবে, বের করতে পারতে হবে, নয়তো বা কিন্তু বিপদ আছে, কেমন? আচ্ছা তার পরবর্তী প্রশ্ন দেখো, সেম একইভাবে দেখো এই যে এইভাবে শিখতে হবে যে এন এর মান যদি 5 দেয় 5 বসাবা, 5s1 সবার শেষে কার হয়, 3 হইলে 3s2, 3p1, তারপরে 3 হলে 3s2, এগুলো বের করা শিখতে হবে। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। জেড এর অবস্থান নির্ণয় করে, যে জেড পারমাণবিক সংখ্যা, জেড কি 25 কার বলো তো, ম্যাঙ্গানিজ না, ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলের অবস্থান নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে দেখো এম এক্স ওয়াই মৌল তিনটির আয়নীকরণ শক্তির ক্রম, এই যে দেখো এক্স ওয়াই তারপরে কি এম, এই যে এই তিনটার আয়নীকরণ, আমি বলছি না ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি খুবই ইম্পর্টেন্ট, এগুলো অবস্থান বের করবা, আয়নীকরণ শক্তির ক্রম বের করবা। খুবই ব্যতিক্রম ধর্মী একটা প্রশ্ন, সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসেছিল, এটাও খুবই ইম্পর্টেন্ট। দেখো এই টাইপের ছবি দিয়ে দেয়, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কিন্তু এই গ্রাফটা শিখতে হবে, বুঝছো? আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কিন্তু কিছু ব্যতিক্রম আছে। কিরকম ব্যতিক্রম দেখবা, হওয়ার কথা ছিল এরকম, নাইট্রোজেন ইজ গ্রেটার দেন লেস দেন অক্সিজেন, কিন্তু উল্টাটা এরকম হয় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে। আবার এই যে বেরিলিয়াম ইজ গ্রেটার দেন বোরন, এইগুলো কিন্তু ব্যতিক্রম ভাইয়া। অ্যালুমিনিয়াম, এগুলো হওয়ার কথা হয় না আসলে। এখানে যদি আমি বলি হচ্ছে ম্যাগনেসিয়াম, তার পরবর্তীতে ইজ গ্রেটার দেন, আচ্ছা যাই হোক, ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। সো এইগুলো পারতে হবে, এগুলো পারতে হবে ভাইয়া, বুঝছো? আরেকটা আছে লাস্টে, সেটা হচ্ছে ধরো কি বলবো আমি, যে ফসফরাস ইজ গ্রেটার দেন সালফার, এইগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, গ্রেটার দেন সালফার, বুঝছো? এইগুলো একটু মনে রাখবা। তারপরে এই যে দেখো এরকম ভাঙ্গাচোরা বক্স দিতে পারে। হ্যাঁ এক্স এর ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করে, এই যে দেখো এক্স কোথায়, এক্স হচ্ছে এইটা ইলেকট্রন আসক্তির ক্রম, মানে এক্স এর এ এবং এক্স, এ কোনটা, এ হচ্ছে হাইড্রোজেন, এক্স কোনটা, এক্স হচ্ছে হিলিয়াম, দেখে বোঝা যাচ্ছে এই দুইটা মৌলের ইলেকট্রন আসক্তির ক্রম। ইলেকট্রন আসক্তি কিন্তু যারা নিষ্ক্রিয় গ্যাস তাদের শূন্য, তাদের কোনো ইলেকট্রন আসক্তিই থাকে না। এখানে কিন্তু এক্স এর কোনো ইলেকট্রন আসক্তি নাই, যা আছে এর। অবশ্যই এগুলো পড়বা, অধাতু ধাতুর ইলেকট্রন আসক্তি। তারপর আয়নীকরণ শক্তি, এই যে এক প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন দিছে, আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধের ক্রম আলোচনা করতে বলেছে, খুবই ইম্পর্টেন্ট। খুঁজে বের করবা মৌলগুলো, খুঁজে বের করে কোশ্চেন সলভ করবা। তার পরবর্তীতে দেখো এই যে 2023 সাল বরিশাল বোর্ডে যে পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, বারবার বলতেছিলাম সিলভার দেয় যে 47, সিলভার দিয়ে দিয়েছে প্রশ্ন। এগুলো কিছু ব্যতিক্রম খুঁজবা। এক্স এর মৌলের অবস্থান যুক্তিসঙ্গত কিনা, ওই যে হাইড্রোজেন মৌলের অবস্থানের ভিন্নতা, কিছু কিছু মৌলের অবস্থানের ভিন্নতা, এটা আসলে আমরা খ নাম্বার প্রশ্নের জন্য পড়ি, বাট বরিশাল বোর্ড 2025 সালে কিন্তু এটা খতে দেয়নি, এটা গ নাম্বারে দিয়েছে, সুতরাং ভালো করে পড়বা। তো এই যে সাধারণ নিয়মের বিপরীত কেন যুক্তি দাও, ওই যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের কারণটা ভালো করে পড়বা, কেমন?
তার পরবর্তীতে দেখো সিলেট বোর্ড 2023 সেম ভাবে প্রশ্ন দিয়েছে। গ নম্বরে ইলেকট্রন আসক্তির ক্রম, তারপরে অত্যন্ত সক্রিয় মৌল কিন্তু তাদের সক্রিয়তার কারণ ভিন্ন ভিন্ন, পড়বা খুঁজে বের করবা। কত বোর্ড? সিলেট বোর্ড 2023 সাল। তারপর ঢাকা বোর্ড 2022 সালের কোশ্চেন সলভ করবা। হ্যাঁ, তারপরে এই যে দেখো কিউ মৌলের আলোকে এক্স এর পারমাণবিক আকারের ক্রম ব্যাখ্যা করো। সুতরাং এই যে জিনিসগুলো দেখাই দিলাম, ভর, এই যে পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয়, এটা আসলে আমাদের যে মেন্ডেলিভ সাহেব ছিল এটা ইনি বলছিল যে পারমাণবিক ভরই আসলে পর্যায় সারণীর মূল ভিত্তি, কিন্তু পরবর্তীতে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। কেন? কারণ এই যে পটাশিয়াম আর আর্গনের যে অবস্থান সেটা আসলে ম্যাচ করে না। পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। কেন ইলেকট্রন বিন্যাস সেটা এক লাইনে লিখতে পারো, না চাইলেও সমস্যা নেই, তুমি শুরু করতে পারো এভাবে। পারমাণবিক ভর নয়, ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। কেন পারমাণবিক ভর নয়? তখন তুমি বলবা যে আসলে মৌল, আগের যে বিজ্ঞানী মেন্ডেলিভ বলছিল মৌলগুলোর অবস্থান পারমাণবিক ভর অনুসারে পরিবর্তিত হয়, কিন্তু এটা কিন্তু সত্যি কথা নয়, ভর নয়। কারণ কি, পটাশিয়াম এবং আর্গনের অবস্থান থাকলে দেখা যায় যে আসলে ভর অনুসারে যদি পরিবর্তিত হয় তাহলে সেই ক্ষেত্রে আগে অবস্থান দেওয়ার কথা ছিল পটাশিয়ামের, কিন্তু আগে অবস্থান আর্গনের দেওয়া রয়েছে। এইগুলো বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, পড়লেই পেয়ে যাবা। এখন দেখো নেক্সট কোন চ্যাপ্টার চাও এটা তো আমি তোমার কাছে জেনে নিব। তোমার যদি মনে হয় যে ভাইয়া এই কোশ্চেনগুলোর যদি অ্যান্সার থাকতো তাহলে খুব ভালো হইতো, যদি সলিউশন সহকারে আপনি করিয়ে দিতেন। সো তুমি জাস্ট একটা ছোট্ট কাজ করবা, এরকম ইউটিউবে চলে যাবা, যাওয়ার পরবর্তীতে কেমিস্ট্রি ক্লাসরুম লিখে সার্চ দিবা, কেমন? কেমিস্ট্রি, এই যে কেমিস্ট্রি ক্লাসরুম ফারদিন চলে এসেছে। এখন দেখো এখানে যখন চলে যাবা, এই যে দেখো এখানে প্লেলিস্ট পেয়ে যাবে। এই যে দেখো প্লেলিস্ট অপশনে যদি তুমি চলে যাও, এখানে দেখবে এই যে সবগুলো খনিজ সম্পদ, জীবাশ্ম, এই যে ভিতরে গেলে খনিজ সম্পদ এবং জীবাশ্ম সবগুলো চ্যাপ্টার, এই যে দেখো এক ক্লাসে রাসায়নিক বিক্রিয়া, এমসিকিউ, সিকিউ, মূলের ধারণা, সবগুলো ক্লাস তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? জাস্ট তুমি চলে যাবা। এছাড়া আমি এখানের মধ্যে বাকি যে সাজেশনগুলো রয়েছে, অন্য চ্যাপ্টারের সাজেশনগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে দেখো পদার্থের গঠনটা অলরেডি এখানে আপলোড হয়ে গিয়েছে। এই যে পদার্থের গঠন, আজকে হচ্ছে পর্যায় সারণী দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ। সো হোপফুলি সবাই বুঝতে পেরেছো। যে কোনো চ্যাপ্টার চাইলে জাস্ট আমার এখানে চলে গেলেই সবগুলো অধ্যায় পেয়ে যাবে। এই যে দেখো খনিজ সম্পদ, জীবাশ্ম, সবগুলো অধ্যায়ের সবগুলো টপিক 10 মিনিট 5 মিনিট করে পড়িয়ে দিয়েছি। হোপফুলি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সটে কোন চ্যাপ্টারটা তোমরা চাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তুমি যেই চ্যাপ্টারটা চাবা সেটার উপরে ইনশাআল্লাহ নেক্সট সাজেশনটা দিব। এই সাজেশন যদি এভাবে পড়ো আর কিছু তোমার লাগবে না, জাস্ট বেসিকটুকু একটু কমপ্লিট করো, না থাকলে আমার ভিডিওগুলো দেখো, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তার পরবর্তীতে এই কোশ্চেনগুলো খুব ইজিলি সলভ করতে পারবা। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।